বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ বাসায় অবস্থান করতেছো। সরকারের যে বিধিনিষেধ সেগুলো মেনে চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন বেড়ে চলেছে, এই জন্য আমাদেরকে বেশি বেশি সাবধান হতে হবে, সবসময় মাস্ক পরিধান করতে হবে এবং ঘন ঘন হাত ধৌত করতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, ওভারঅল আমাদের দেশকে ভালো রাখতে হবে। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনলাইন ক্লাসে আসো, থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, লেকচারার বোটানি, ঢাকা কলেজ। আজকের পাঠ আমার অনার্স সেকেন্ডারি স্টুডেন্টদের সাথে। আজকে আমরা যে পাঠটুকু নিয়ে আলোচনা করবো সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ রিক্সিয়া, রিক্সিয়ার যৌন প্রজনন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সাধারণত রিক্সার প্রজনন দুইটা পক্ষে সংগঠিত, একটা হচ্ছে অঙ্গজ বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। গত ক্লাসে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ প্রজনন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ রিক্সিয়া। রিক্সিয়ার যৌন প্রজনন। প্রজনন বলতে আমরা সাধারণত যে জিনিসগুলো বলি, প্রজনন হলো জীবের একটি অনন্য বৈশিষ্ট্য, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় জীব তার নিজের মতো অপত্য বংশধর সৃষ্টি করে এবং নির্দিষ্ট বংশধারা বজায় রাখে, তাকে আমরা বলে থাকি প্রজনন। এই প্রজনন হিসেবে রিক্সার প্রজননের দুই প্রকার, একটা ভেজিটেটিভ দৈহিক বা অঙ্গজ প্রজনন, আর একটা হচ্ছে সেক্সুয়াল বা যৌন প্রজনন। সেক্সুয়াল প্রজনন বলতে আমরা সাধারণত যে গেমের সৃষ্টি, গেমের সৃষ্টি বা ভিন্ন প্রকৃতির দুইটা গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে যে জনন প্রক্রিয়া সংঘটিত হয় তাকে বলতেছি আমরা যৌন প্রজনন। আমরা সাধারণত জানি রিক্সিয়ার অধিকাংশ প্রজাতি হচ্ছে সহবাসী। সহবাসী বলতে আমরা যে জিনিসটা বুঝি, পুংজননাঙ্গ বা অ্যান্থেরিডিয়া এবং স্ত্রী জননাঙ্গ মানে আর্কিগোনাম একই থেলাসে যদি উৎপন্ন হয় তাকে বলি সহবাসী। আবার কিছু প্রজাতি আছে ভিন্নবাসী, যেগুলো কি পুংজননাঙ্গ অ্যান্থেরিডিয়া এবং স্ত্রী জননাঙ্গ ভিন্ন ভিন্ন থেলাসে উৎপন্ন হয়, তাদেরকে বলতেছি আমরা ভিন্নবাসী। এখন এই যে রিক্সিয়া জনন প্রক্রিয়াতে রিক্সিয়ার পুংজননাঙ্গকে আমরা বলে থাকি অ্যান্থেরিডিয়াম, আর স্ত্রী জননাঙ্গ বলে কি আর্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম মানে পুংদানি, আর্কিগোনিয়াম মানে স্ত্রীদানি। নাশপাতি আকৃতি অ্যান্থেরিডিয়াম হচ্ছে দ্বিফ্লাজেলাযুক্ত। নাশপাতি আকৃতি অ্যান্থেরিডিয়াম হচ্ছে নাশপাতি আকৃতি দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু, দুইটা ফ্লাজেলাযুক্ত শুক্রাণু। এবং ফ্লাক্স আকৃতি আর্কিগোনিয়াম নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে, এবং ফ্লাক্স আকৃতি যে আর্কিগোনিয়াম সেটা হচ্ছে নিশ্চল আকৃতি কি ডিম্বাণু উৎপন্ন। নিষিক্ত ডিম্বাণু পরিস্ফুটিত হলে, নিষিক্ত ডিম্বাণু কি হলে পরিস্ফুটিত সরল এবং গোলাকার স্পোরোফাইট গঠন করে। স্পোরোফাইট ক্যাপসুলে স্পোরোফাইটটা কি ক্যাপসুলে সীমাবদ্ধ থাকে, এর মধ্যে স্পোর উৎপন্ন হয়। স্পোরগুলো আকার আকৃতিতে একই রকম হয়, অর্থাৎ হোমোস্পোর। স্পোরগুলো আকার আকৃতিতে একই রকম, অর্থাৎ হোমোস্পোরাস। অনুকূল পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে কি তরুণ রিক্সা থেলাস গঠন করে, তরুণ রিক্সা থেলাস গঠন করে। এখন আসো আমরা তোমাদের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, এই যে রিক্সার যে অধিকাংশ প্রজাতি হচ্ছে, আমরা অধিকাংশ প্রজাতি বলতে সহবাসী। সহবাসী মানে কি, এদের পুংজননাঙ্গকে বলি আমরা অ্যান্থেরিডিয়া এবং স্ত্রী জননাঙ্গকে বলি আমরা আর্কিগোনিয়াম, এবং একই থেলাসে উৎপন্ন হয়। এর মধ্যে উদাহরণ যেমন একই থেলাসে উৎপন্ন হয়, এই একই থেলাসের মধ্যে কি অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম থাকে। পুংজননাঙ্গকে বলতেছে অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গ বলতে আর্কিগোনিয়াম। উদাহরণ হিসেবে যেমন রিক্সিয়া গ্লোকা, রিক্সিয়া বেলার্ডিয়ারি, রিক্সিয়া ক্রিস্টালিনা, রিক্সিয়া গেঞ্জিটিকা ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের সহবাসী। আবার কিছু প্রজাতি আছে ভিন্নবাসী, এদের অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম ভিন্ন ভিন্ন থেলাসে উৎপন্ন হয়। যেমন উদাহরণ হিসেবে যেমন আছে রিক্সিয়া ডিসকালার, রিক্সিয়া ফ্রুস্টি, রিক্সিয়া পার্সুনি ইত্যাদি। এই যে সহবাসী এবং ভিন্নবাসী, সহবাসীর পরিমাণটাই বেশি, ভিন্নবাসীর পরিমাণ তুলনামূলক কম রিক্সিয়া প্রজাতিতে। এখন দেখো জননাঙ্গ,
জননাঙ্গ থ্যালাসের পৃষ্ঠদেশ ও মধ্যশিরা অঞ্চলের কলার অভ্যন্তরের প্রকোষ্ঠের মধ্যে এককভাবে উৎপন্ন হয়। জননাঙ্গ গুলো কি হচ্ছে থ্যালাসের যে রিক্সার যে থ্যালাসের পৃষ্ঠদেশে মধ্যশিরা অঞ্চলের কলার অভ্যন্তরের প্রকোষ্ঠ এককভাবে উৎপন্ন হয়। প্রকোষ্ঠটি বাইরের দিকে একটি ছিদ্র দ্বারা এই প্রকোষ্ঠটি বাইরের দিকে ছিদ্র দ্বারা কি উন্মুক্ত থাকে। জননাঙ্গগুলো মধ্যশিরা বরাবর অগ্রসম্মুখ দ্বারায় লাইন করায় উৎপন্ন হয়। জননাঙ্গগুলো কি মধ্যশিরা বরাবর কি অগ্রসম্মুখ ভাবে দ্বারায় লাইন করে উৎপন্ন হয়। জননাঙ্গ সৃষ্টিতে শীর্ষ বাজক কোষ ব্যবহৃত হয় না। জননাঙ্গ সৃষ্টিতে শীর্ষ বাজক কোষ ব্যবহৃত হয় না বলে থ্যালাসের বা শাখার বৃদ্ধি অব্যাহত থাকে। সহবাসী থ্যালাস সাধারণত এন্থ্রিডিয়াম প্রথমে, সহবাসী থ্যালাস গুলো আছে সাধারণত এই জায়গায় কি এন্থ্রিডিয়াম প্রথমে এবং আর্কিগুনিয়াম পরে উৎপন্ন, আগে স্ত্রীদানি পুংদানি উৎপন্ন হয়, পরবর্তীতে স্ত্রীদানি উৎপন্ন হয়। এগুলো সহবাসীর ক্ষেত্রে কি, তবে কিছু প্রজাতি উভয় জননাঙ্গ পর্যায়ক্রমে সৃষ্টি, কিছু প্রজাতি আছে কি উভয় জননাঙ্গী পর্যায়ক্রমে সৃষ্টি হয়। রিক্সা জননাঙ্গ উৎপত্তি ও বিকাশ অনেকটা স্ফেরোকার্পাসের জননাঙ্গ উৎপত্তি ও বিকাশের অনুরূপ। রিক্সিয়ার জননাঙ্গের উৎপত্তি ও বিকাশ অনেকটা কি স্ফেরোকার্পাসের জননাঙ্গের উৎপত্তি ও বিকাশের অনুরূপ। এই যে রিক্সিয়ার পুংজননাঙ্গ বলতেছি আমরা অ্যান্থ্রিডিয়াম এবং স্ত্রীজননাঙ্গ বলতেছি আর্কিগুনিয়াম। এখন আমরা এই যে পুংজননাঙ্গ বা অ্যান্থ্রিডিয়ামের উৎপত্তি, বৃদ্ধি এবং বিকাশ কোন প্রক্রিয়া সংঘটিত এটা নিয়ে আমরা আলোচনা করব। মানে অ্যান্থ্রিডিয়ামের পুংদানি কিভাবে উৎপত্তি হয়, পুংদানি কিভাবে উৎপত্তি হয়। থ্যালাসের শাখার অগ্রভাগের খাদের বাজক টিস্যু থেকে, দেখো থ্যালাসের শাখার অগ্রভাগের খাদের বাজক টিস্যু থেকে এক থেকে দুটি কোষ পিছনে একটি বহিস্থ কোষ থেকে, পিছনের এক থেকে দুটি কোষ পিছনে একটি বহিস্থ কোষ থেকে অ্যান্থ্রিডিয়ামের বৃদ্ধি ও বিকাশ শুরু হয়। পিছনে একটি বহিস্থ কোষ, বাইরের কোষ থেকে কি অ্যান্থ্রিডিয়ামের বৃদ্ধি বা বিকাশ শুরু হয়। এই কোষটিকে অ্যান্থ্রিডিয়াল, এই কোষটিকে অ্যান্থ্রিডিয়াম প্রারম্ভিক কোষ বলে। এই কোষটিকে অ্যান্থ্রিডিয়াম প্রারম্ভিক কোষ বলা হয়। এই কোষটিকে অ্যান্থ্রিডিয়াম প্রারম্ভিক কোষ বলা হয়। এই কোষটি আড়াআড়ি ট্রান্সভার্স সেকশনের মধ্যে, এই কোষটি আড়াআড়ি বিভাজিত, উপরের দিকে বহিস্থ কোষ এবং নিচের দিকে মলীয় কোষ। প্রারম্ভিক ইনিশিয়াল কোষ উপরের দিকে আর নিচের দিকে হচ্ছে বেসাল কোষ, তারপর বেসাল কোষ। এখন দেখো এই কোষটি আড়াআড়ি বিভাজিত, উপরে দিকে বহিস্থ এবং নিচের দিকে মলীয় কোষ সৃষ্টি করে। এই উপরে দিকে বহিস্থ কোষ আর নিচের দিকে কি মলীয় কোষ সৃষ্টি করে। প্রারম্ভিক ইনিশিয়াল কোষ আর হচ্ছে বেসাল কোষ, বেসাল সেল। মূলীয় কোষটি দেখো, এই যে মূলীয় কোষটি অ্যান্থ্রিডিয়াম নিচের গ্যামেটোফাইটের নির্মিত অংশ, এই মূলীয় কোষটি কি করে অ্যান্থ্রিডিয়ামের নিচের গ্যামেটোফাইটের নির্মিত অংশ সৃষ্টি করে মূলীয় কোষটি। আর বহিস্থ কোষটি আড়াআড়ি ভাবে একাধিকবার বিভক্ত হয়। আর বহিস্থ কোষটি যেটাকে আমরা প্রারম্ভিক ইনিশিয়াল সেল বলছি, সেটা হচ্ছে আড়াআড়ি একাধিকবার বিভক্ত, এক সাইডে 4টি কোষের সৃষ্টি করে, এক সাইডে 4টি কোষের সৃষ্টি করে। প্রথমে যে বহিস্থ কোষটা কি হয় দুইটা ভাগে বিভক্ত হয়। বহিস্থ কোষটা দুই ভাগে, একটা প্রাথমিক অ্যান্থেরিডিয়াল কোষ আর নিচে যেটা প্রাথমিক বৃন্ত কোষ। এই যে বহিস্থ কোষ দুই ভাগে বিভক্ত হয় কি হয়, প্রাথমিক অ্যান্থেরিডিয়াল কোষ, প্রাথমিক বৃন্ত কোষ। পরবর্তীতে কি হয়েছে একাধিকভাবে যদি একসাথে 4টি কোষের সৃষ্টি করে, একাধিকবার 4টি কোষের সৃষ্টি করে। এখন দেখো এই যে 4টি কোষের সৃষ্টি করলো, নিচের দুটি কোষকে প্রাথমিক বৃন্ত কোষ বলা হয়। এই 4টি নিচের দুটো কোষকে বলতে প্রাথমিক বৃন্ত কোষ, আর উপরের দুটাকে বলতে প্রাথমিক, আর নিচের দুটি কোষে প্রাথমিক বৃন্ত কোষ বলে। এর থেকে অ্যান্থেরিডিয়ামের বৃন্ত তৈরি হয়। উপরে কোষে প্রাথমিক অ্যান্থেরিডিয়াল কোষ, উপরে দুটো বলতে প্রাথমিক অ্যান্থেরিডিয়াল কোষ, আর নিচের দুটাকে বলতেছে কি প্রাথমিক বৃন্ত কোষ। এই কোষ দুইবার পরস্পর সমকোণে খাড়াভাবে বিভক্ত হয়ে 4 কোষী দ্বিস্তর অক্টান পর্যায়ের সৃষ্টি করে। 4 কোষী দ্বিস্তর অক্টান পর্যায়ের সৃষ্টি করে। এই যে উম এবং চোদ 4 কোষের সৃষ্টি করে। পরে খেয়াল করো, এরপর অক্টানের প্রতিটি কোষ পরিবেদীয় তলে মানে পেরিক্লিনাল ডিভিশনের মাধ্যমে বাইরের দিকে 8টি প্রারম্ভিক আবরণী কোষ বা জ্যাকেট ইনিশিয়াল সৃষ্টি করে এবং ভিতরের দিকে 8টি প্রাথমিক এন্ডোগোনিয়াল কোষ সৃষ্টি করে। ভিতরের দিকে হচ্ছে এন্ডোগোনিয়াল কোষ আর বাইরের দিকে হচ্ছে কি
8টি প্রারম্ভিক ইনিশিয়াল কোষ, ইনিশিয়াল যে প্রারম্ভিক আবরণী কোষ বা জ্যাকেট কোষ সৃষ্টি করে, এবং ভিতরে 8টি ইন্ডোগুনিয়াল কোষ, ভিতরে 8টি কি, এই যে ভিতরে 8টি ইন্ডোগুনিয়াল কোষ সৃষ্টি করে। প্রাথমিক এন্ডোগুনিয়াল কোষ, প্রাথমিক এন্ডোগুনিয়াল কোষ, এই যে প্রাথমিক এন্ডোগুনিয়াল কোষ 8টি বারবার বিভাজিত হয়ে কি গণাকার এন্ডোগুনিয়াল কোষ গুচ্ছ সৃষ্টি করে। গণাকার এন্ডোগুনিয়াল কোষ গুচ্ছ, এই যে এন্ডোগুনিয়াল কোষ গুচ্ছ সৃষ্টি করে, এবং এই কোষগুলো আরো বিভাজিত সর্বশেষ এন্ডোসাইট মানে শুক্রাণু মাতৃকোষ সৃষ্টি করে। শুক্রাণু মাতৃকোষ, এগুলো আরো কি বারবার বিভাজিত শুক্রাণু মাতৃকোষ সৃষ্টি করে, শুক্রাণু মাতৃকোষ সৃষ্টি করে। প্রাথমিক এন্ডোগুনিয়াল কোষ, এই যে প্রাথমিক এই যে এন্ডোগুনিয়াল কোষ আছে, এই প্রাথমিক এন্ডোগুনিয়াল কোষ থেকে শুক্রাণু মাতৃকোষ সৃষ্টির সময় প্রারম্ভিক আবরণী কোষগুলো সামঞ্জস্য রেখে ধনুতলে বা এন্টিক্লিনাল ডিভিশনে বিভাজিত হয়ে এন্থ্রিডামে বন্ধা প্রাচীর বা জ্যাকেট কোষ, এন্থ্রিডামে বন্ধা প্রাচীর বা জ্যাকেট স্তর, এই যে জ্যাকেট স্তর তৈরি করে, এন্টিক্লিনাল বা জ্যাকেট স্তর তৈরি করে। প্রায় পরিণত এন্থ্রিডামের মধ্যে প্রতিটি শুক্রাণু মাতৃকোষ তির্যকভাবে বিভাজিত হয়ে ত্রিকোণাকার শুক্রাণু কোণ উৎপন্ন করে। প্রতিটি শুক্রাণু কোষ থেকে একটি দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু সৃষ্টি হয়। প্রতিটি শুক্রাণু থেকে একটি দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু সৃষ্টি হয়। শুক্রাণু একটা সরু মাকুন্নে যা পেঁচিয়ে অবস্থান করে। শুক্রাণুটা কি সরু মাকুন্নে যা পেঁচিয়ে অবস্থান করে। শুক্রাণু সৃষ্টিতে ব্লাফারোপ্লাস্ট এন্থ্রিডামকে ঘিরে একটি প্রকোষ্ঠ সৃষ্টি করে। ব্লাফারোপ্লাস্ট কি করে? ব্লাফারোপ্লাস্ট সহায়তা করে। শুক্রাণু সৃষ্টিতে ব্লাফারোপ্লাস্ট সহায়তা করে। এন্থ্রিডামের বিকাশের প্রাথমিক পর্যায়ে চারপাশের কোষসমূহ দ্রুত বিভাজিত হয়ে এন্থ্রিডাম ঘিরে একটি প্রকোষ্ঠ সৃষ্টি করে। এই এন্থেরিডিয়াল প্রকোষ্ঠের উপরের দিকে একটি ছিদ্র, ছোট ছিদ্র থাকে। প্রকোষ্ঠ সৃষ্টির কারণে থ্যালাসের স্থানটি সামান্য উঁচু যায়। সামান্য উঁচু হয়ে যায়। এটা গেল আমাকে এন্থেরিডিয়ামের বিকাশ। যে কথাগুলো আমরা এই জায়গায় একটু বললাম। এখন পরিণত এন্থেরিডিয়ামের গঠন। পরিণত এন্থেরিডিয়ামের গঠন বা পুংদানি গঠন। পরিণত এন্থেরিডিয়াম কিছুটা লম্বাটে। পরিণত এন্থেরিডিয়াম হচ্ছে এই যে দেখো, এই যে এন্থেরিডিয়ামটা কিছুটা লম্বাটে। পরিণত এন্থেরিডিয়াম কিছুটা লম্বাটে। তারপর হচ্ছে কি তোমার এতে অল্প কোষযুক্ত খাটো বৃন্ত, এই বৃন্তটা হচ্ছে খাটো, অল্প কোষযুক্ত বৃন্ত খাটো থাকে, যার দ্বারা এটি এন্থেরিডিয়াল প্রকোষ্ঠের পাদদেশ যুক্ত থাকে। বৃন্তের উপরের দিকে ডিম্বাকার নাশপাতি আকারের বডি থাকে। বৃন্তের উপরে কি এই যে বৃন্তের উপরে ডিম্বাকার এবং নাসিক আকারের বডি থাকে। বডির চতুর্দিকে একস্তর কোষযুক্ত প্রাচীর বা জ্যাকেট স্তর থাকে। জ্যাকেট অভ্যন্তরে একগুচ্ছ শুক্রাণু মাত্র। এই জ্যাকেটের অভ্যন্তরে কি হচ্ছে? জ্যাকেট থাকে। জ্যাকেটের ভিতরে কি একগুচ্ছ শুক্রাণু মাতৃকোষ থাকে, যার থেকে শুক্রাণু উৎপন্ন হয়। একটি এন্থ্রিডের মধ্যে কয়েকশো দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু থাকতে, একটি এন্থ্রিডের মধ্যে একটা পুংদানির মধ্যে কি এই দ্বিফ্লাজেলাযুক্ত কয়েকশো শুক্রাণু থাকতে হয়। দুইটা ফ্লাজেলাযুক্ত শুক্রাণু থাকতে হয়। এই যে ব্লাফারোপ্লাস্ট নিউক্লিয়াস, পিছনের ফুসকা নিউক্লিয়াস, শুক্রাণু, ফ্লাজেলা। এটি পরিণত আর্কিওগুনিয়ামের একটা গঠন। পরিণত আর্কিওগুনিয়ামের একটি গঠন স্ট্রাকচার। পরিণত এন্থেরিডিয়ামের জ্যাকেট, এই পরিণত এন্থেরিডিয়ামের যে জ্যাকেট, এটা কি পানির সহায়তা কি হয়? বিগলিত হয়ে যায়। এবং শুক্রাণু পানির বিন্দুর মাধ্যমে মুক্ত হয়। এই যে পরিণত এন্থেরিডিয়ামের চারপাশে যে জ্যাকেট স্তরটা আছে, সেটা পানির সহায়তাকে বিগলিত হয়ে যায় এবং
শুক্রাণু পানির বিন্দুর মাধ্যমে মুক্ত হয়, শুক্রাণু পানির বিন্দুর মাধ্যমে মুক্ত হয়। এখন গেল আমাদের এই অ্যান্থেরিডিয়ামের বিকাশ, অ্যান্থেরিডিয়ামের বিকাশ, উৎপত্তি এবং বিকাশ। এখন আসবে আর্কিগোনিয়ামে উৎপত্তি এবং বিকাশ। আর্কিগোনিয়াম মানে স্ত্রী ধানী, স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম বা স্ত্রী ধানী। এখন দেখো অ্যান্থেরিডিয়ামে অনুরূপ ভাবে আর্কিগোনিয়ামে থ্যালাসের শাখার অগ্রভাগে ভাজক কোষের পিছনে আর্কিগোনিয়াল প্রারম্ভিক কোষ থেকে বিকশিত হয়। এই যে কোষটা সেটাকে বলতে আমরা কি আর্কিগোনিয়াল প্রারম্ভিক কোষ, আর্কিগোনিয়াল প্রারম্ভিক কোষ। এখন দেখো এই যে আর্কিগোনিয়াল প্রারম্ভিক, এই কোষটি বড় হয় এবং আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে দুটি কোষ, একটা উপরের কোষ আপার সেল আর নিচে বেসাল কোষ, মূলীয় কোষ তৈরি করে। মূলীয় আড়াই ভাবে ট্রান্সভার্স সেকশনে কি মূলীয় কোষ এবং উপর দিকে বহিস্থ কোষ উৎপন্ন করে। উপরের কোষটা আমরা বহিস্থ কোষ বলে থাকি। মূলীয় কোষ থেকে আর্কিগোনিয়ামের নিমজ্জিত অংশ, মূলীয় অংশ থেকে আর্কিগোনিয়ামের নিমজ্জিত অংশ এবং বহিস্থ কোষ থেকে আর্কিগোনিয়ামের মূলদেহ। এই যে মূলীয় কোষ, এটা হচ্ছে আর্কিগোনিয়ামের নিমজ্জিত অংশ তৈরি হয়, আর উপরের অংশটা থেকে কি হয় আর্কিগোনিয়ামের মূলদেহ তৈরি হয়। বহিস্থ কোষটি প্রথমে খারাপ হবে, বহিস্থ কোষটি বাইরের কোষটা কি হয় বহিস্থ কোষটি বা আপার সেল থেকে হয় প্রথমে খারাপ হয়। তিনবার বিভাজনের মাধ্যমে একটি কেন্দ্রীয় প্রাথমিক অক্ষীয় কোষ এবং তিনটি প্রাথমিক পরিধীয় কোষ সৃষ্টি করে। তিনবার বিভাজনের মাধ্যমে কি তিনটি প্রাথমিক অক্ষীয় কোষ এবং কি তিনটি প্রাথমিক অক্ষীয় কোষ এবং পরবর্তীতে কি একটি প্রাথমিক পরিধীয় কোষ, একটি পরিধীয় কোষ তৈরি করে, প্রাথমিক পরিধীয় কোষ তৈরি করে। প্রাথমিক অক্ষীয় কোষটি, এই যে প্রাথমিক অক্ষীয় কোষটি এই সময় আড়াআড়ি বিভাজিত দুটি অসম কোষ তৈরি করে, দুটি অসমান কোষ তৈরি করে, দুটি অসমান কোষ তৈরি করে, দুটি অসমান কোষ তৈরি করে। উপরের ছোট কোষটিকে প্রাইমারি কভার সেল। এই যে দুটি অসমান কোষ তৈরি করতেছে, এই উপরের কোষের প্রাথমিক ঢাকনা কোষ বা কভার সেল এবং নিচে বড় কোষটি কেন্দ্রীয় কোষ এবং নিচের অংশটাকে কেন্দ্রীয় কোষ বলা হয়, সেন্ট্রাল সেল বলা হয়। একই সময় প্রাথমিক পরিধীয় কোষ তিনটি খারাপভাবে বিভাজিত, কেন্দ্রের চারদিকে 6টি আবরণী প্রারম্ভিক কোষ, কেন্দ্রের চারদিকে 6টি কি আবরণী প্রারম্ভিক কোষ তৈরি করে, আবরণী প্রারম্ভিক কোষ বা জ্যাকেট ইনিশিয়াল তৈরি করে, জ্যাকেট ইনিশিয়াল বা নেক ইনিশিয়াল তৈরি করে। এগুলো পরবর্তী আড়াআড়ি বিভাজিত উপরের দিকে চক্রাকার 6 কোষ বিশিষ্ট প্রারম্ভিক গিভা কোষ তৈরি করে নেক ইনিশিয়াল, এই যে প্রারম্ভিক গিভা কোষ তৈরি এবং নিচের দিকে অনুরূপে প্রারম্ভিক ব্যান্টার সেল এবং নিচের দিকে কি প্রারম্ভিক ব্যান্টার সেল প্রাথমিক নেক ক্যানাল কোষ তৈরি করে। প্রারম্ভিক গিভা কোষ 6টি পর বিভাজিত হয়ে আড়াআড়ি বিভাজিত 6 সারি কোষ বিশিষ্ট নলাকার আর্কিগোনিয়া গিভা পরিণত করে, নলাকার আর্কিগোনিয়া গিভা পরিণত করে। প্রারম্ভিক ব্যান্টার কোষ পরপর কয়েকবার আড়াআড়ি এবং খারাপ বিভক্ত আর্কিগোনিয়া ব্যান্টারে 12 থেকে 20টি কোষ পরিসীমাযুক্ত আবরণী জ্যাকেট উৎপন্ন করে, নেক্সেল বা জ্যাকেট উৎপন্ন করে, প্রাথমিক ঢাকনা কোষটি, এই প্রাথমিক ঢাকনা কোষটি দুবার সমকোণে খারাপভাবে বিভাজিত 4টি ঢাকনা কোষ সৃষ্টি করে, যা আর্কিগোনিয়ার উপরে দিয়ে ঢাকনা হিসাবে কাজ করে। আর নিচের কেন্দ্রীয় কোষটি, এই যে নিচের যে কেন্দ্রীয় কোষটি আছে, নিচের কেন্দ্রীয় কোষটি কি করে বিভাজিত প্রাথমিক নালিকা কোষ প্রাইমারি নেক সেল এবং প্রাথমিক ব্যান্টাল কোষ এবং প্রাথমিক ব্যান্টাল ক্যানাল সেল উৎপন্ন করে। প্রাথমিক নালিকা কোষ আবার কি করে পুনরায় আড়াআড়ি বিভাজনের মধ্যে 4টি গিভা নালী কোষ সৃষ্টি করে, নেক সেল সৃষ্টি করে।
প্রাথমিক ভেন্ট্রাল কোষটি আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে শীঘ্রই ক্ষুদ্রাকার ভেন্ট্রাল নালীকোষ সৃষ্টি করে এবং নিচে বড় আকারের এই যে ভেন্ট্রাল নালীকোষ এটা, আর নিচে বড় আকারের ডিম্বাণু বা এক্সেল উৎপন্ন করে। ডিম্বাণু কোষের মধ্যে কি ডিম্বাণু অবস্থান করে। এই ডিম্বাণু কোষের মধ্যে কি ডিম্বাণু অবস্থান করে। ডিম্বাণু কোষের মধ্যে কি ডিম্বাণু অবস্থান, ডাকনা কোষ, তারপরে নেক ক্যানাল সেল, তারপর ভেন্ট্রাল ক্যানাল সেল, নেক সেল, ডিম্বাণু, আর্কিগোনিয়াম। প্রতিটি আর্কিগোনিয়াম একটি আর্কিগোনিয়াল কুঠুরির মধ্যে অবস্থিত। প্রতিটি আর্কিগোনিয়াল মানে কি এই আর্কিগোনিয়াল একটি আর্কিগোনিয়াল কুঠুরির মধ্যে অবস্থিত। এর গিবার প্রান্ত সাধারণত থ্যালাসের উপরে, বাইরে বেরিয়ে থাকে। এই গিবার প্রান্ত সাধারণত থ্যালাসের বাইরে বের হয়ে থাকে। এই যে ভেন্ট্রাল ক্যানাল সেল, জ্যাকেট সেল, নেক সেল আর ভেন্ট্রাল, এটা হচ্ছে আমার ডিম্বাণু পরিণত আর্কিগোনিয়াম। পরিণত আর্কিগোনিয়ামের গঠনটা যদি দেখি, পরিণত স্ত্রী ধানীর ঘটনাটা যদি আমরা দেখি, পরিণত আর্কিগোনিয়াম হচ্ছে ফ্লাক্স আকৃতি এবং এর দুটি প্রধান অংশ থাকে। দুটি প্রধান অংশ হলো একটা হলো ভেন্ট্রাল আর একটা হচ্ছে গিবা। ও গিবা। আর্কিগোনিয়ার নিচের স্থিত অংশকে বলা হয়, আর্কিগোনিয়ার যে নিচের স্থিত অংশ তাকে বলা হয় ভেন্ট্রাল। আর ভেন্ট্রাল ডিম্বাণু কোষ এবং উপরে ভেন্ট্রাল ক্যানাল কোষ কি করে নিয়ে গঠিত। ভেন্ট্রাল কি ডিম্বাণু কোষ এবং উপর ভেন্ট্রাল ক্যানাল নিয়ে গঠিত। ডিম্বাণু কোষের মধ্যে ডিম্বাণু বা ওভাম অবস্থান করে। আর্কিগোনিয়ামের লম্বা ও সরু অংশকে গিবা বলে। আর্কিগোনিয়ামের লম্বা এবং সরু অংশকে কি বলা হয়? গিবা বলা হয়। রিক্সিয়াতে গিবার কেন্দ্রে 4টি গিবা নালী কোষ একটি সারিতে অবস্থান করে। রিক্সিয়াতে গিবার কেন্দ্রে কি 4টি গিবা নালী কোষ একটি খাড়া সারিতে অবস্থান করে। 6 সারি গিবা কোষ নেক সেল এবং কেন্দ্রীয় সারিকে ঘিরে টিউবের ন্যায় আবরণী বা জ্যাকেট সৃষ্টি করে। প্রতিটি সারিতে 6 থেকে 9টি কোষ থাকে। গিবার উপরের প্রান্তে 4টি কোষ, গিবার উপরের প্রান্তে 4টি কোষ ডাকনা সৃষ্টি করে অবস্থান করে। ভেন্ট্রালের এক কোষ স্তর পুরো আবরণী বা জ্যাকেট রয়েছে, যা উপরের গিবা আবরণীর সাথে যুক্ত থাকে। আর্কিগোনিয়াম প্রধানত আর্কিগোনিয়াল প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করে, তবে এর গিবার প্রান্ত থ্যালাসের বাইরে বেরিয়ে থাকে। আর্কিগোনিয়ার ভেন্ট্রাল থ্যালাসের টিস্যুর সাথে আবদ্ধ থাকে। পরিণত হলে কি আর্কিগোনিয়ামের গিবা নালীকোষ এবং ভেন্ট্রাল নালীকোষ ভেঙে যায় এবং গিবা নালী পথে সৃষ্টি হয়। যখন পরিণত হয় থাকে আর্কিগোনিয়ামের কি গিবা নালীকোষ এবং ভেন্ট্রাল ক্যানাল সেল কি করে ভেঙে যায় এবং গিবা নালী পথে সৃষ্টি করে। এই যে পুংধানী এবং স্ত্রীধানী, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হলো তখন পরবর্তী কি হয়? নিষেক প্রক্রিয়াটা সংগঠিত হয়। নিষেক প্রক্রিয়া সংগঠিত কিসের মধ্যে? পানির সংস্পর্শে। কারণ এই যে জিক্সিয়ার জনন প্রক্রিয়া উগেমাস প্রকৃতি, ওদের কি স্ত্রী গ্যামেট হচ্ছে নিশ্চল প্রকৃতি আর পুং গ্যামেট হচ্ছে সচল। পানির সংস্পর্শে পরিণত এন্ডোথেলিয়াম জ্যাকেট বিগলিত হয় এবং পানি বিন্দু সহায়তায় শুক্রাণু সচল হয়ে ওঠে এবং বৃষ্টির পানি এবং শিশির বিন্দু থ্যালাসের উপরে পৃষ্ঠের মাঝখানে খাঁজে জমা হয়। বৃষ্টির পানি বা শিশির বিন্দু থ্যালাসের উপরে পৃষ্ঠের মাঝখানে খাঁজে জমা হয়। এই পানি প্রধানত শুক্রাণু চলনে বা স্থানান্তরতে বড় ভূমিকা পালন করে বা সহায়তা করে। পরিণত আর্কিগোনিয়ামের গিবা নালী কোষ এবং ভেন্ট্রাল নালী কোষ ভেঙে যায়। পরিণত আর্কিগোনিয়ামের গিবা নালী কোষ এবং ভেন্ট্রাল নালী কোষ ভেঙে যায়, ফলে নালীপথ সৃষ্টি হয় এবং মিউসিলাস পদার্থের সৃষ্টি হয়, পিচ্ছিল পদার্থের সৃষ্টি হয়। মিউসিলাস পানি শোষণ করে স্থিত হয়। মিউসিলাস কি হয়? পানি শোষণ করে স্থিত হয় এবং অভ্যন্তরীণ চাপে গিবার উপরে ঢাকনা খুলে যায় গিবার উপরে ঢাকনা খুলে যায়। মিউসিলের সাথে প্রোটিন এবং পটাশিয়াম লবণ থাকে
যা শুক্রাণুকে আকৃষ্ট করে। কারণ মিউসিলাস থেকে প্রোটিন এবং পটাশিয়ামের লবণ থাকে যা কি শুক্রাণুকে আকৃষ্ট করে। পানির সহায়তায় পরিণত আর্কিগুনিয়ামের গিবার উন্মুক্ত পথ দিয়ে শুক্রাণু রাসায়নিক আকর্ষণের গিবানালী হয়ে ব্যান্টারে পৌঁছে। গিবানালী হয়ে কি ব্যান্টারে পৌঁছে। সাধারণত ডিম্বাণুর সাথে একটি মাত্র শুক্রাণু বিগলিত হয়ে জাইগোট সূত্রে সাধারণত ইয়েতে 100 মতন কি শুক্রাণু থাকতে পারে। এর মধ্যে কি সাধারণত একটি শুক্রাণু কি সাধারণত ডিম্বাণু একটি শুক্রাণু বিগলিত হয়ে বা মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন কি, এই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন কি আমরা বলে থাকতেছি জাইগোট। আর জাইগোটটা হয়ে গেল আমরা ডিপ্লয়েড জাইগোট। ডিপ্লয়েড কারণ আমরা জানি এই রিক্সা গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড, যখন দুইটা হ্যাপ্লয়েড পরস্পর মিলিত হলো তখন হয়ে গেল আমার ডিপ্লয়েড জাইগোট। এখন আসি আমরা ভ্রূণ এবং স্পোরোফাইটের বিকাশ। ভ্রূণ এবং স্পোরোফাইটের বিকাশ। ভ্রূণ এবং স্পোরোফাইটের বিকাশের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো জাইগোট। জাইগোট হচ্ছে কি স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। জাইগোট নিজস্ব প্রাচীর সৃষ্টি করে, জাইগোট তার চারপাশে একটা নিজস্ব প্রাচীর সৃষ্টি করে বিশ্রাম পর্যায়ে অতিবাহিত না করে আর্কিগুনিয়ামে ব্যান্টারের মধ্যে কি বৃদ্ধি পায়। ওর চারপাশে কি নিজস্ব প্রাচীর সৃষ্টি না করে কি করে, প্রাচীর সৃষ্টি করে বিশ্রাম দশা অতিবাহিত না করে আর্কিগুনিয়ামে স্থিতিদায়ী ব্যান্টারের মধ্যে বৃদ্ধি পায় এবং ব্যান্টারেরও বৃদ্ধি ঘটে। জাইগোট প্রথমে সাধারণত আড়াআড়ি ভাবে মাইটোটিক দুটি সমান কোষে সৃষ্টি। জাইগোটটাকে প্রথমে আড়াআড়ি ভাবে বিভাজিত ট্রান্সভার্স সেকশনের মাধ্যমে মাইটোটিক বিভাজনের মধ্যে দুটি সমান কোষে সৃষ্টি করে। এরপর প্রতিটি অপত্য কোষ খাড়াভাবে বিভাজিত। প্রতিটি অপত্য কোষ খাড়াভাবে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে খাড়াভাবে বিভক্ত হয়ে কি হয় চারকোষীয় ভ্রূণে পরিণত হয়। এই চারকোষীয় ভ্রূণের প্রতিটি কোষ পূর্ববর্তী বিভাজন প্রাচীরে লম্বতলে খাড়াভাবে বিভাজিত আটকোষীয় ভ্রূণ পর্যায়ে পরিণত হয়। এরপর প্রজাতি ভেদে অনিয়মিত ভাবে কোষ বিভাজনের মাধ্যমে 20 থেকে 40টি একই রকম কোষযুক্ত প্রায় গোলাকার কোষপিণ্ডের ভ্রূণ উৎপন্ন করে। এরপর এরূপ গোলাকার কোষপিণ্ডের বাইরের দিকে কোষসমূহ পরিধীয় তলে বিভাজিত একস্তর কোষযুক্ত বহিঃস্তর বা এমফিথেসিয়াম উৎপন্ন হয়। এমফিথেসিয়াম দ্বারা ঘেরা অভ্যন্তরস্থ কোষসমূহকে এন্ডোথেসিয়াম বলা হয়। এমফিথেসিয়াম সর্বদা একস্তর, এমফিথেসিয়াম সর্বদা কি একস্তর কোষযুক্ত থাকে এবং স্পোরোগোনিয়াম বা স্পোরোফাইটের বন্ধা প্রতিরক্ষা আবরণ বা জ্যাকেট হিসাবে কাজ করে। সামঞ্জস্য বজায় রাখার প্রয়োজনে এমফিথেসিয়ামের কোষ এন্টিক্লিনাল পদ্ধতিতে বিভাজিত সংখ্যায় বৃদ্ধি, এন্টিক্লিনাল ভাবে বিভাজিত সংখ্যায় বৃদ্ধি ঘটে। এই যে চিত্রটা দেখো, এই যে আমরা কি এই জাইগোট ডিপ্লয়েড, এটা কি এই জাইগোটটা কি করলাম আমরা, জাইগোট প্রথম সাধারণত কি আড়াআড়ি ভাবে বিভাজিত কি দুইটা কোষে মাইটোটিক বিভাজনের মধ্যে দুটি সমান কোষ, এর প্রতিটি অপত্য কোষ খারাপভাবে বিভাজিত হয়ে কি করতেছে চারকোষীয় ভ্রূণে পরিণত হয়েছে। চারকোষীয় ভ্রূণে এই চারকোষীয় ভ্রূণের প্রতিটি কোষ পূর্ববর্তী বিভাজনের প্রাচীর লম্বতলে খারাপভাবে বিভাজিত আটকোষীয় অবস্থায় সৃষ্টি করে। তারপর এরপর প্রজাতি ভেদে কি হয়েছে অনিয়মিত কোষ বিভাজনে 20 থেকে 40 একই রকম কোষযুক্ত গোলাকার কোষপিণ্ডের সৃষ্টি করে। গোলাকার কোষপিণ্ডের সৃষ্টি করে। এরপর গোলাকার কোষপিণ্ডের বাইরে দিয়ে কোষসমূহ পরিধীয় বিভাজিত একস্তর কোষযুক্ত বহিঃস্তর বা কি এমফিথেসিয়াম মতো বহিঃস্তর বা এমফিথেসিয়াম, এই যে একস্তর কোষযুক্ত বহিঃস্তর বা এমফিথেসিয়াম বা কোষস্তর তৈরি করে। এই এমফিথেসিয়াম সর্বদা একস্তর কোষযুক্ত বন্ধ জায়গায় থাকে। এখন দেখো এই যে এন্ডোথেসিয়াম আর্কিস্পুরিয়াম হিসেবে কাজ, এই এন্ডোথেসিয়ামটা কি করে, এই এন্ডোথেসিয়াম আর্কিস্পুরিয়াম হিসেবে কাজ করে এবং এর কোষসমূহ বারবার বিভাজিত হয়ে বহু সংখ্যক স্পোরোজেনাস কোষ তথা স্পোর মাতৃকোষ, স্পোরোজেনাস কোষ তথা স্পোর মাতৃকোষে পরিণত হয়। গোলাকার ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে। হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে। কোন কোন প্রজাতির কিছু স্পোর মাতৃস্পোর সৃষ্টি না করেও পুষ্টিকোষে বা নার্ভ সেলে পরিণত হয়, যেমন রিক্সিয়া ক্রিস্টালিনা, রিক্সিয়া পুষ্টি ইত্যাদি এর উদাহরণ। এখন দেখো মায়োসিসের প্রতিটি স্পোর মাতৃকোষ থেকে সৃষ্ট 4টি সাধারণ টেট্রাহেড্রাল অবস্থায় অবস্থান করে। স্পোর মায়োসিসের পর প্রতিটি স্পোর মাতৃকোষ থেকে সৃষ্ট স্পোর 4টি প্রধানত টেট্রাহেড্রাল অবস্থায় অবস্থান করে। ব্যতিক্রম শুধু হচ্ছে রিক্সিয়া পার্সুনি।
এতে আইসোবাইলেটারাল অবস্থায় অবস্থান করে। এতে আইসোবাইলেটারাল অবস্থায় অবস্থান করে। ক্লিপ্টা সৃষ্টি, জাইগোট থেকে স্পোর বিকাশের সময় আর্কিগোনিয়া ব্যান্ডটার বৃদ্ধি পায় এবং বিস্তর জ্যাকেট তৈরি করে। এই জ্যাকেট ক্লিপ্টা হিসাবে স্পোরোফাইটকে আবৃত করে রাখে এবং প্রতিরক্ষায় সহায়তা করে বা প্রতিরক্ষা হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, রিক্সিয়া পরিণত স্পোরোফাইট বা ক্যাপসুলের গঠনটা যদি আমরা দেখি, রিক্সিয়া পরিণত স্পোরোফাইট এবং ক্যাপসুলের গঠন। রিক্সিয়ার স্পোরোফাইটে ফুট এবং সিটা থাকে না। সুতরাং এক্ষেত্রে ক্যাপসুলই স্পোরোফাইটের প্রতিনিধিত্ব করে। ক্যাপসুল বা স্পোরোফাইটে একস্তর পুরু কোষযুক্ত আবরণী বা জ্যাকেট থাকে। বহুস্পোর মাতৃকোষ এই জ্যাকেট দ্বারা ঘেরা থাকে। পরিণত ক্যাপসুলে স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত স্পোর টেট্রাট উৎপন্ন করে। ক্যাপসুল এবং স্পোরোফাইট গোলাকার এবং গঠনগত দিক থেকে বায়োফিটের মধ্যে রিক্সিয়ার ক্যাপসুল সরলতম। গঠনগত দিক থেকে এবং বায়োফিটের মধ্যে রিক্সিয়ার ক্যাপসুল সরল, তবে এর সরলতা আদি বৈশিষ্ট্য না নিম্নমুখী বিবর্তনের ফলে ঘটেছে তার নিয়ে বিতর্ক রয়েছে। স্পোরোফাইটকে ঘিরে দুই স্তর ক্লিপ্টা গণ সন্নিবিষ্টভাবে অবস্থান করে। স্পোরোফাইট কখনো এই ক্লিপ্টা ভেদ করে বাইরে বেরিয়ে আসে না। স্পোর মাতৃকোষ থেকে স্পোর সৃষ্টির পূর্বে ক্যাপসুলের জ্যাকেট স্তরটি ভেঙে বিলুপ্ত হয়ে যায়। সুতরাং রিক্সিয়ার পরিপক্ক স্পোরিগোনিয়ামে বা ক্যাপসুলে কোনো ডিপ্লয়েড কোষ থাকে না। এই গেল রিক্সিয়া পরিণত স্পোরোফাইট ক্যাপসুলের গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রিক্সিয়ার যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে আলোচনা করলাম, আমরা এতে যেটা জানতে পারলাম, রিক্সিয়ার প্রজনন প্রক্রিয়া সাধারণত সহবাসী এবং ভিন্নবাসী, সহবাসীও আছে ভিন্নবাসীও আছে। এর মধ্যে সহবাসীতে একই থ্যালাসে পুংজননাঙ্গ বা অ্যান্থ্রিডিয়াম বা স্ত্রীজননাঙ্গ বা আর্কিগোনিয়া তৈরি হয়, এর সংখ্যাই বেশি। আর ভিন্নবাসীর সংখ্যা তুলনামূলক কম। একই থ্যালাসে নয়, ভিন্ন ভিন্ন থ্যালাসে অ্যান্থ্রিডিয়াম বা পুংদানি, আর্কিগোনিয়াম বা স্ত্রীদানি উৎপন্ন হয়। আর ওদের যে এর মধ্যে অ্যান্থ্রিডিয়ামের উৎপত্তি এবং বৃদ্ধি নিয়ে আমরা যে আলোচনা করলাম, এর মধ্যে যেটা জানলাম, এই রিক্সিয়ার পুংজননাঙ্গ বলতেছি আমরা অ্যান্থ্রিডিয়াম, আর স্ত্রীজননাঙ্গ বলতেছি আর্কিগোনিয়াম। নাশপাতি আকৃতি অ্যান্থ্রিডিয়াম হচ্ছে দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু এবং ফ্লাক্স আকৃতির নিশ্চল ডিম্বাণু। ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়াম হচ্ছে যা নিশ্চল ডিম্বাণু উৎপন্ন করে। নিষিক্ত ডিম্বাণু কি পরিস্ফুট সরল এবং গোলাকার স্পোরোফাইট গঠন করে। স্পোরোফাইট ক্যাপসুলের মধ্যে কি সীমাবদ্ধ থাকে, এই যে পদ বা সিটা থাকে না। এর মধ্যে স্পোর উৎপন্ন হয়। স্পোর গুলো আকার আকৃতিতে একই রকম থাকে বলে হোমোস্পোরাস। অনুকূল পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে কি করে, নতুন রিক্সিয়ার থ্যালাস বা তরুণ থ্যালাস উৎপন্ন করে। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি।